পাহাড়ের কোল ঘেঁষে লালিমা হয়ে উঠেছে আজকের সূর্য। ডিম্বাকৃতি কমলা রঙের মতন ঠিক দেখতে। মাথার উপর দিয়ে কয়েক পাল কাক কাকা করে সা সা করে উড়ে গেল। ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাঙর ওনার কর্ণ সজাগ হয়ে উঠল। চোখ দুটি খুলে বোঝার চেষ্টা করলেন কোথায় আছেন। যতদূর দৃষ্টি যায় কেবল বড় বড় পাহাড় আর গহীন জঙ্গল চোখে পড়ে। কোন পথ দিয়ে ওনারা এসেছেন তার কোনো চিহ্ন নেই, বুঝবার উপায়ও নেই। লতা পাতা চিরে তারা কেবল দনুকের মতোই ছুটেছিল। কেবল এতটুকু মনে আছে, ওনার বুকের সঙ্গে বিড়াল ছানার মতন লেপ্টে আছে মেয়েটা, যেন পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গায় শুয়ে আছে সে। ওনার শার্টের একাংশ মুঠো করে শক্ত হাতে খামচে ধরে কি সুন্দর নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তিনি ওর মুখটা দেখতে চেষ্টা করলেন। সকালের ঠান্ডা আবহাওয়া সঙ্গে ওর নিঃশ্বাসের উষ্ণ ভারী ভারী শব্দগুলো ওনার বুকটাকে অশান্ত করে তুলল। হাত বাড়িয়ে তিনি ওর কপালে লেপ্টে থাকা চুলগুলো সরিয়ে দিলেন। ললাটের মাঝে একটা চুমুও খেলেন। এরপরে বুকের সঙ্গে আরো শক্ত করে চেপে ধরলেন। মনে পড়লো গতকাল রাতের কথা। জঙ্গলের মধ্যে দিয়ে যখন তারা শাসা করে ছুটছিল, তখন আক্রমণকারীরা তাদের পিছু ধা করে ছুটে আসছিল। সেই সঙ্গে বুলেট ছুঁড়েছিল। ভাগ্যক্রমে বুলেট তাদের শরীরে ঢুকেনি। তারা যেন হন্য হয়ে কোথায় ছুটছিল তা মস্তিষ্কে ছিল না। জীবন বাঁচাতে লতা পাতা ছিঁড়ে যত দূর যাওয়া যায় দৌড়ে যাচ্ছিল। ছুটতে ছুটতে নিবিড় অরণ্যের মধ্যে ঢুকে যায়। এর পরে পেছনে আর আক্রমণকারীদের দেখতে পেলেন না। হয়তো তাদের দেখা না পেয়ে ওরা চলে গেছে। এরপরে ওনারা অন্ধকার চিরে আর সামনে আগাননি। অমন ধোয়াতো অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছিল না। আলো ব্যতীত আর দৌড়ানো তো যায় না। তাই এক জায়গায় বসে বিশ্রাম নিচ্ছিলেন। বিশ্রাম নেওয়ার মধ্যে ক্লান্ত থাকায় দুজনে ঘুমিয়ে পড়েছিলেন। ঘুমিয়ে যাওয়ার আগে কেউ কারোর সঙ্গে কথা বলল না। তবে তিনি টের পাচ্ছিলেন মেয়েটার বুকটা কাঁপছিল, ঝিমঝিম করে শব্দও বাজছিল। হয়তো ভয় পেয়েছে। ওনার গা ঘেঁষে বসেছিল। পাখি আড়মোড়া দিয়ে ঘুম ভাঙল। দৃষ্টি খুলতে প্রথমে তার নজরে পড়ল লোকটার চোখের দিকে। গাঢ় চোখ দুটো নিয়ে তিনি ওর দিকে কেমনভাবে যেন তাকিয়ে আছে। পাখিও কতক্ষণ ওনার মুখটার দিকে দৃষ্টি রাখলো। হঠাৎ সে তর্জনী আঙুল তুলে শাসিয়ে উঠল। আপনার সাহস কত বড়, আমার দিকে অমন করে তাকিয়ে আছেন? চোখ নামান বলছি। তিনি ওর কথা শুনলো তো গায়ে মাখলো না, উল্টো ওর শরীরটা ওনার বুকের সঙ্গে শক্ত করে চেপে ধরে ওর কানের লতিতে একটা কামড়ি বসিয়ে দিল। পাখি চাপা আর্তনাদ করে উঠল। আ বলে সে চেঁচিয়ে উঠল। অভদ্র লোক কোথাকার, লজ্জা করে না মেয়েদের দিকে তাকিয়ে থাকতে? আবার কানের লতিতে কামড়ও মারতে? পরের মেয়েকে নিজের ঘরের সম্পত্তি ভেবে বসেছেন? আচ্ছা, আপনার ঘরে কি মা বোন নেই? ওর কথা তিনি হো হো করে হেসে ফেললেন। হাসতে হাসতে বললেন, মা বোন সবই আছে, কিন্তু একটা বউ নাই ঘরে। এই মুহূর্তে ইমার্জেন্সি একটা বউ দরকার। এমন নিবিড় ঘন জঙ্গলে তো একা একা থাকা যায় না। বউ হলে ফিলিংসটা মিষ্টি মিষ্টি লাগতো, জমতো ভালো। পাখি ওনার বাঁধন হতে ঢিলা হতে চাইল, কিন্তু লোকটার সঙ্গে পারল না। শেষে তাকে মার্শাল আর্টের কৌশল ব্যবহার করতে হলো। তাতে কাজ হয়েছে। লোকটার বাঁধন হতে মুক্ত হলো। উনি গাছের উঠে দাঁড়ান। ওসব মারপিট করা ভালো নয় বউজান। বারবার বরের গায়ে হাত তুললে আল্লাহ পাপ দিবে। পাখি ওনার কথা আমলে নিল না, উল্টো সে ওনাকে চোখ রাঙালো। সত্যি করে বলুন তো, ওনারা আপনাকে আক্রমণ করতে চাইছিল কেন? বললাম তো, শ্বশুরের মেয়ে নিয়ে ভেগেছি তাই। ফাজলামুর জায়গা পান না আপনি? হ্যাঁ, আমাকে বোকা পেয়েছেন? আমি বোকা নই, আমাকে ইচ্ছে করেই আপনি এই জঙ্গলে এনেছেন না? হ্যাঁ, আসলে আমার একটা ক্রিকেট টিমের দরকার ছিল, তাই শ্বশুরের মাইয়ারায় কিডন্যাপ করে জঙ্গলে নিয়ে এসেছি পোলাপান পয়দা করব বলে। প্রতি বছর বছর 2টো করে ডাউনলোড দিব। তোর কোনো সমস্যা? 100% সমস্যা। এসব ফালতু কাজের জন্য আপনি আমাকে কিডন্যাপ করে জঙ্গলে আনলেন। আপনাকে আমি পুলিশে দিব। একটা গুরুত্বপূর্ণ কাজকে তোর ফালতু মনে হচ্ছে? ছি, মানবতা আজ কোথায়? পাখি ওনার কথা কানে তুলো না। ওসব কানে তুলে কথা বাড়া ছাড়া কমবে না, তাই এড়িয়ে যাওয়াই মঙ্গল। সে ফিউচিয়ে জানতে চাইল, এই জঙ্গলটি আপনি চেনেন? আগে কখনো এসেছেন? কিভাবে বের হব এখান থেকে? আইডিয়া আছে কোনো? চিনি তো, যৌতুক হিসেবে শখের শ্বশুর আমার এই জঙ্গলটি আমায় উপহার হিসেবে দিয়েছিলেন। নীরবে নির্জনে কোনো রকম বাধা নিয়ম ছাড়াই প্রতি বছর বছর হালি হালি তার নাতি নাতনি ডাউনলোড করার জন্য। তাই অনেকবারই আসা যাওয়া হয়েছে।
এই জঙ্গলের প্রতিটা প্রাণী আমার এক্স ছিল, এজন্য তাদের সঙ্গে বেশ খাতির আমার, আর ভালো করে চিনিও আমি। পাখির মেজাজ বিক্ষিপ্ত হয়ে গেল। ফালতু বকবক শুনতে চেয়েছে সে, চায়নি। কোনো প্রশ্ন করলে সোজা উত্তর দিবে না, ঘুরিয়ে পিছিয়ে উত্তর দিবে। সে কি চেয়েছে অমন ঘুরানো পেছানো উত্তর শুনতে? চায়নি। রাগে এসে সাহসা করে অন্যদিকে পথ ধরল। তিনি ওর দিকে এগিয়ে গেলেন। আরে রাগিনী বউ আমার, যাচ্ছেন কোথায়? পাখি পিছু ঘুরে চোখ রাঙালো। মরতে যাচ্ছি। একা? কেন, আপনিও যাবেন নাকি আমার সঙ্গে? ওখানে গিয়ে তুই কি করবি? নাচবো। ঠিক আছে চল তাহলে, আমি গিয়ে তোর নাচ দেখব। পাখির মুখটা ক্ষণকালের মধ্যে কাঁদো কাঁদো হয়ে এলো। মরতে গেলে কেউ নাচ দেখতে চায়? যেটা জানিস তুই, কোনো রকম হেল্প লাগলে বলিস। এমনিতে কম জ্বালাসনি আমায়। কলিজাটা আমার তেলে বেগুনে ভাজার মতন করে ভেজে ভাজা ভাজা করেছিস। পাখি ওনার কথা পাত্তা দিল না, উল্টো সে জিজ্ঞেস করলো। আপনার কাছে ফোন আছে? শুন আছে জানতে চাইলেন তিনি। পাখি কি করবি? প্রেম করব। বেশ ভালো কথা, কিন্তু ফোনের টাকা খরচ করার দরকার কি বউ? আমি একেবারে ফ্রি আছি, আমার সঙ্গে কর। আপনার সঙ্গে প্রেম করব। কেন, কোনো সমস্যা? আপনি নিজেই তো একটা বড় সমস্যা। ও কথা বলে না লক্ষ্মীটি, আমি তোর বড় হই। এটাই তো সবচেয়ে বড় সমস্যা। বলি হাঁটা ধরলো। তিনি ওর পিছু পিছু ছুটেন। পাখি পিছু ঘুরে দে এসে ওনার দিকে তেড়ে গেল। কি সমস্যা? কি আমার পিছু পিছু হাঁটছেন কেন? তোর পা দিয়ে হাঁটছি নাকি? আমি আমার পা দিয়ে হাঁটছি। শোন একটা কথা বলি, দেখ জঙ্গলটি যেহেতু বড়, সামনে বড় বড় পাহাড়ও, আমরা কোথায় আসি যাচ্ছি তাও জানি না, তাই কিছু সময়ের জন্য তো আমরা মিলতে পারি নাকি? জঙ্গল থেকে বের হওয়ার পর তুই আবার আগের মতন শক্ত হয়ে যাস। এখন ধরে নে তোকেও আমি চিনি না, তুইও আমাকে চিনিস না। অতএব আমরা অচেনা দুটো মানুষ কিছু সময়ের জন্য বন্ধু হয়ে থাকি। পাখি ওনার দিকে সন্দিকে নজরে চাইল। আপনার মনে কুবুদ্ধি চলছে না তো? ভালো করে বলুন তো, এখানে এর আগেও এসেছেন কিনা? আরে হ্যাঁ এসেছি তো, বহুবার এসেছি। আমার আরও কটা বউ আছে না, তাদের সব কয়টাকে নিয়ে এখানে লং হানিমুন করতে এসেছি। পাখি হাঁটতে হাঁটতে স্মিত এসে জিজ্ঞেস করে। তা আপনার বউদের নাম কি কি ছিল? সুইটি, বিউটি, চুইটি, মিষ্টি, দৃষ্টি, সৃষ্টি, বৃষ্টি। এই এই ইয়ে ভুলে গেছি। চাপাবাজ। আরও শুনতে চাস? আমার এত শখ নেই যেভাবে নাম বলতেছেন, যেন দুনিয়ার সব মেয়েরাই আপনার বউ ছিল। তোর ধারণা অনুযায়ী সেটাই বোঝা যায়। সত্যিকার অর্থে বউ তো আমার একটাই ছিল, সেটা হলো অনন্যা রহমান পাখি। তুই ভাবিস না তোর নাম বলেছি না, আমার এত ঠেকা পড়েনি তোর নাম নিতে যাব। আমার বউ তোর মতন খবিশ ছিল না, বুঝলি? খুব নরম প্রকৃতির মানুষ ছিল, অতি সরল, আমাকে অনেক ভালোবাসতো, সম্মান করত, শ্রদ্ধা করত। পাখি ওনার কথা কর্ণপাত করলো না, হাঁটতে থাকলো। হাঁটতে হাঁটতে চলতি পথে হঠাৎ ধপ করে থেমে পড়লো। পিছু ঘুরে এসে বলে, সামনে আর যাওয়া যাবে না, একটা ছোটখাটো নদী আছে। সাঁতার জানিস? সাঁতার কাটতে পারবো না, ভুলে গেছি। আমার গলা ধরে পিঠে উঠে বস। কি বলে পাখি চোখ বড় বড় করে ফেললো। পরক্ষণেই তার মেজাজ চটেই গেল। আমি আপনার পিঠে উঠবো মানে? খেয়ে দিয়ে আর তো কাজ নেই। তিনি কিছুটা রাখলেন। এত চেঁচাচ্ছিস কেন? উফ, কানটার 12টা বাজিয়ে ছাড়লি। তোর উঠতে ইচ্ছে করছে ওঠ, নতুবা না উঠলে না ওঠ। আমার এত শখ জাগেনি তোকে পিঠে তোলার। আমার বউ হলে ভেবে দেখতাম। তুই তো আর আমার বউ নস। এখানে সাপ আছে, বড় বড় সাপ। এমন পাহাড়ি এলাকায় সাপ থাকে বেশি, চিন্তা করিস না। ওদের পার্টনার মনে করে তোকে খুব আদর যত্ন করবে, তোর গলায় ঝুলে পড়বে, তখন লালা আনন্দ করিস। ওনার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পাখি হাত দিয়ে ওনাকে পেছনে ইশারা করে দেখালো। আপনার পেছনে তাকান। পাখির ইশারা অনুযায়ী নব পিছু খুললো। অমনি দেখলো মস্ত বড় একটা সাপ একটি গাছের সঙ্গে ঝুলে আছে। তিনি সাপটিকে দেখে ভয় পেলেন না, উল্টো আরো হেসে ইয়ার্কি শুরু করে দিলেন। ও ওটা? আরে ওটা আমার এক্স ছিল। তাহলে আপনার গলা জড়িয়ে ধরছে না কেন? ওটা আমার না, তোর গলা জড়িয়ে ধরবে, কারণ ওর বড় শত্রু তুই। আশ্চর্য, আমি কি করলাম? ওর এক্স রে তুই নিয়ে গেলি না, এজন্য বেশি জোর হলে তোকে জড়িয়ে ধরে একটা চুমু খাবে।
এর বেশি কিছু না। তুই অত ভাবিস না তো, এখন চল। পাখি হঠাৎ ভয় পেয়ে বসল। তার চোখে মুখে সুগভীর আতঙ্ক। নওয়াব ভাই, আপনার পেছনে সেই সাপটি। উনি বিস্ময় নিয়ে পাখির দিকে চাইলেন। সাপের কথা ওনাকে যতটা না বিচলিত করেছে তার চেয়ে বেশি অবাক করেছে পাখির মুখে আজ কত বছর পর সেই পুরনো জাতি শুনে। নওয়াব ভাই, সেই ফিলিংস, ঠিক সেই একই অনুভূতি। বুকটা জোরে আরও একবার নামটা ওর মুখে শোনার জন্য তিনি ব্যাকুল হয়ে উঠলেন। তিনি সেই দিনের পর থেকে আর এই ডাকটি কখনো ওর মুখে শুনেননি। কতবার ইচ্ছে করেছিল সেই পুরনো পাখিকে ফিরে পাবার, ওর মুখে ওই ডাকটা শোনার, যে সর্বদা নওয়াব ভাই বলে বলে ওর মুখে ফেনাই তুলে ফেলতো। এত অপেক্ষা করে থাকার পরও তিনি শুনেননি, ডাকেওনি কখনো। একসময় হাল ছেড়ে দেন। আজ সেই ডাকটি আবারও শুনতে পেলেন তিনি। তিনি যেন নিজের মধ্যে আর নেই, কেমন একটা ঘোরের মধ্যে চলে গেলেন। পাখি আবারও ডাকলো, এই যে শুনছেন নওয়াব ভাই, আপনার পেছনে সাপ, জলদি ছোটেন এখান থেকে। বলে সে নওয়াফের হাত ঝাঁকালো। সঙ্গে সঙ্গে ওনার হুঁশ আসে। সম্বিত শক্তি ফিরে পেতে ছো মেরে পাখিকে চট করে কাঁধে তুলে নিয়ে দিলেন তিনি ফোদর। পাখি হতবাক। আশ্চর্য, আপনি দৌড়চ্ছেন কেন? ওটা না আপনার এক্স, বেশি জোর চুমু খাবে, এর বেশি কিছু করবে না। বলে সে হো হো করে হেসে দিল। তিনি ওকে কাঁধে নিয়ে দৌড়তে বললেন, আমি নিজের জন্য না, তোর জন্য দৌড়াচ্ছি। আমার জন্য দৌড়চ্ছেন মানে? আমি জনদরদি একজন নেতা ছিলাম। মানবতা খাতিরে তোর জন্য এতটুকু উপকার তো অন্তত করতেই পারি। পাখির চোখ জোড়া বড় বড় হয়ে গেল। নামান আমাকে কোল থেকে। সাহস কত বড়, আমাকে কোলে তুলে নিছে। আমার বর জানলে আপনার কোমর ভেঙে দেবে। তোর বরের থেকে পারমিশন নিয়ে এসেছি। আশ্চর্য, আপনি জানেন আমার বরকে? জানি তো, নিজে দাঁড়িয়ে থেকেই তো হালাল কাজটা করে এসেছি। পাখি মুখ পাকালো, আর উত্তর দিল না। জবাব দেওয়ার মতন মুখ থাকলে তো দিবে। সাপটি কি এখনো তাদের পিছু পিছু আসছে? তিনি জানেন না এই পাহাড়ি জঙ্গল থেকে কিভাবে বের হবেন। যেদিকে চোখ পড়ে শুধু পাহাড় আর পাহাড়। সূর্যের তাপ বাড়ছে, ঘন গাছপালার ফাঁক ফুকর দিয়ে কয়েক ফোঁটা আলো এসে জঙ্গলের ভেতর ঠিকটে পড়েছে। তিনি নদীটির সামনে গিয়ে আশ্চর্য হয়ে গেলেন। অদর জোড়া ফুড়ে বেরিয়ে এলো। এটা নদী? এ তো এক ছোট খাল, এক লাফ মেরেই ওপারে যাওয়া যাবে। তাহলে আপনি লাফ মেরে যান, আমায় দেখে যান। কেন রেখে যাব? ওটার গলায় মালা পরাতে। বলে তিনি খালের পানিতে নেমে পড়লেন। ওনার কোমর সমান পানি। পাখি ওনার কাঁধ থেকে ছুটতে চাইল। তিনি ওকে থমকালেন। বেশি নড়াচড়া করলে খালের পানিতে একেবারে চুবিয়ে মারবো। পাখি চোখ কুচকাল। আপনার মতন খারাপ লোক আমি আর একটাও দেখিনি। দেখবি কিভাবে? ধরণীতে নওয়াব তালুকদার এক পিসি আছে। পাখি মুখ পাকাল। ওরা আপনাকে তাড়া করছিল কেন? গোবরের জলে চুবাবে বলে। আসলে ওদের বাড়ির মেয়ে নিয়ে ভেগেছি তো শালাদের, তাই হিংসা হচ্ছে। সব ঘুরে ফিরে একই কথা। তবুও তো শুনতে চাস? তিনি ওকে নিয়ে খালের ওপারে উঠে গেলেন। এরপরে কাঁধ থেকে পাখিকে নামিয়ে দিলেন। দুজনই হাঁটছে তো হাঁটছে, পথ খুঁজে পাচ্ছে না। কোথায় ঢুকলো, তারা কোন জায়গায় আছে তাও তো জানে না। কেবল ছোট বড় গাছ পালাগুলি ডিঙিয়ে পিছু ফেলে হাঁটছে। হাঁটতে হাঁটতে তারা একটি বাঁশের ঘর দেখতে পেল, বেশ উঁচু করে তোলা, বেশি বড় নয়, বাহির থেকে তালা মারা। এখানে কেউ থাকে না বলে মনে হচ্ছে। নওয়াব পাখিকে বলল, দাঁড়া এখানে, আমি দেখে আসছি। সে জবাবে হু হ্যাঁ না কিছুই বলল না। নীরবে কেবল ওনার ফেরার অপেক্ষায় রইল। কিছুক্ষণ পর তিনি ফিরে আসেন। বাসের ঘরের পাশে বেশ কয়েকটি ইট আছে। একটা ইট হাতে তুলে নিয়ে তিনি ঘরের তালা ভাঙলেন। দরজা খুলে ভেতরে ঢুকলে দেখলেন একটি ছোট্ট চৌকি এবং পাশে একটি টেবিলও আছে। এছাড়া ঘরে আর কিছুই নেই। সঙ্গে একটি রান্নাঘরও আছে। তিনি বিছানাটা একটু ঝাড়লেন। অনেকদিন যাবৎ বোধহয় এখানে কেউ থাকে না। একটু নোংরা ঘরটা পরিষ্কার করলে থাকার উপযোগী হবে। তিনি বিছানায় শরীরটা হিলিয়ে দিলেন। আহ, শান্তি। পাখি ওনার আচরণ দেখে অবাক হয়। আশ্চর্য, আমরা এখানে থাকবো নাকি পাহাড়ি জঙ্গল থেকে বের হতে চেষ্টা করব না? তিনি জবাবে বলেন, আমার এত বের হওয়ার চিন্তা নেই। আমি কয়েকটা দিন প্রকৃতির প্রেমে মগ্ন থাকতে চাই। তোর ইচ্ছে হলে তুই যেতে পারিস,
আমি বাধা দিব না, আর থাকতে ইচ্ছে করলেও থাকতে পারিস, আমার কোনো সমস্যা নেই। রান্নার জন্য তো একজন লোক চাই, তার জায়গাটা তুই না হয় ভরাট করে দিলি। পাখি কোমরে হাত রেখে চোখ রাঙিয়ে উঠল। আমাকে দেখে আপনার রাঁধুনি মনে হয়? তিনি ওকে আচ্ছা করে ছাড়লেন। তুই রাঁধুনি না, কারো বউ না, তাহলে তুই কি? কুখ্যাত মহিলা, প্রেসিডেন্ট বুশের মেয়ে। পাখির শক্ত চোখ জোড়া আবারও রাঙিয়ে বলে, ফালতু কথা বলবেন না। আমাকে জঙ্গল থেকে লোকালয়ে দিয়ে আসুন, বাকিটা আমি নিজে যেতে পারবো। তারপরে বসে বসে আপনি প্রকৃতি বিলাস করুন বা আপনার এক্সরে নিয়ে ঘুমিয়ে থাকুন, সেটা আমার দেখার বিষয় না। তিনি ওর কথা গায়ে মাখলেন না, একটা সিগারেট ধরালেন। দুটো টান দিয়ে ব্যাগের চেনটা খুলে ফার্স্ট এড বক্স বের করে হাতের ক্ষতটার উপর ব্যান্ডেজ করতে করতে বলেন, অকৃতজ্ঞ একটা। আমি কি করলাম? এত কষ্ট করে নিজের জীবন বাজি রেখে বাঁচালাম তোকে, আর একটা ধন্যবাদ পর্যন্ত দিলি না। বাঁচালেন কেন? আমি আপনাকে বাঁচাতে বলেছি? আমি তোর মতন মস্তিষ্কহীন ঘুরি না। আমি মস্তিষ্কহীন মানুষ? বোঝার জন্য ধন্যবাদ। পাখি ভীষণ করে রেগে গেল। সে চোখ রাঙে তর্জনী আঙুল তুলে লোকটার সামনে তেড়ে শাসাতে গেল। তার আগেই তিনি ওকে ছো মেরে টান দিয়ে বিছানায় ফেলে দিলেন। তৎপর ওর ছোট্ট দেহের উপর নিজের দীর্ঘ পেশি দেহটার ভার ছেড়ে দিলেন। ওর মুখের উপর ঝুঁকে ঠোঁটের উপর তর্জনী আঙুল দিয়ে ঘষতে ঘষতে ওর দিকে গভীর চোখে তাকিয়ে বলেন, আপনি শুধু মস্তিষ্কহীন না বউজান, ব্রেন ছাড়াও। বলেই ওই অধরের নিকোটিনে পোড়া অধর দুটি পিছিয়ে দিলেন। এক সময় গাঢ় হতে থাকে ওনার উষ্ণ স্পর্শ। পাখির সঙ্গে সঙ্গে বরফের মতো জমে গেল। সে কিংকর্তব্য বিমুখ, শত চেষ্টা করে ওনার সঙ্গে পারল না। ধাক্কিয়ে নিজে দেহের ওপর থেকে অমন শক্তিশালী বলিষ্ঠ দেহটা সরাতে চাইল। ফলস্বরূপ সে ব্যর্থ হলো। ওনাকে বিরক্ত করার ফলে উল্টো তিনি ওর দু হাত বিছানার সঙ্গে চেপেই ধরেন। নিজের কাজে মগ্ন হলেন। শেষে ওনার শক্তির কাছে তাকে হার মানতে হলো, ব্যর্থতা স্বীকার করতেই হলো। তিনি ওর ব্যর্থতা দেখে হাসেন, গভীর হন আরও। দীর্ঘ মুহূর্ত ধরে চলতে থাকে কোমল উষ্ঠাগতের উপর ওনার আধিপত্য। এভাবে চলে যায় সেকেন্ড, অতঃপর মিনিট। এটা আপনি কি করলেন? কেন তুই দেখিসনি? আরেকবার করে দেখাবো, ওয়েট। বলে তিনি ওর দিকে বাঁকা হেসে ছোট ঘষতে ঘষতে এগিয়ে যাচ্ছিলেন। পাখি শশব্যস্ত পিছু হটল। তার অধর দুটো তড়িৎ চেপে ধরল। তারপর তর্জনী আঙুল তুলে শাসালো, খবরদার, আর এক পা আগালে আপনার ঠ্যাং কেটে হাতে ধরিয়ে দিব। হ্যাঁ। উনি ঠোঁট টিপে হাসতে হাসতে বলেন, তাই আর কিছু বউজান? পাখি বিরক্ত হলো। কথায় কথায় অমন ঠোঁট ঘেঁষে বাঁকা হাসার দরকার আছে কিছু? এমনিতেই হয়েছে ফসা মুনা, তার মধ্যে হাসটা মারাত্মক সুন্দর দেখায়। সেই ঘর থেকে দ্রুত বাইরে বেরিয়েই যাচ্ছিল। তিনি তার আগেই ছো মেরে ওকে ঘরের মধ্যে টেনে ঢুকিয়ে নিলেন। দ্রুত ওর বুক থেকে ওড়না খুলে ওর হাত দুটো আগিয়ে বাঁধতে শুরু করলেন। পাখি আশ্চর্য হলো। অদ্ভুত, আপনি আমার সঙ্গে এমন করছেন কেন? তিনি ওনার একাংশ দিয়ে ওর হাত দুটো আগে বেঁধে দিলেন, বাকি অংশটুকু বিছানার উপর রেখে দিলেন। এরপরে ব্যাগ খুলে টেপ বের করে ওর মুখে টেপ লাগিয়ে দিলেন। তারপরে ওর মুখের সামনে বসে গিয়ে লম্বা আলসামি ছাড়তে ছাড়তে বললেন, এবার ঠিক আছে, পারফেক্ট। মাথাটা পাগল বানিয়ে দিচ্ছিল। আমি যে একজন কিডন্যাপার সেইটুকু সম্মান পর্যন্ত দিলি না। বকবক করে মাথা খারাপ করে দিচ্ছিলি। বেয়াদ্দপ মহিলা, মানুষ কোথাকার। এখন কিছুক্ষণ শান্ত থাক। পাখি বন্ধ মুখটা দিয়ে তখন শব্দ করছিল। তিনি ওর কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, শব্দ করছিস কেন? চুমু খেতে মন চাইছে? দিব আরো দুটো। ক্ষণিকের মধ্যে পাখি চোখ বড় বড় করে ফেলল। না বুধক সে মাথা ছাকায়। তিনি ছোট পাখি হাসেন। গুড, লাগলে বলিস। আমার আবার দয়ার মন, না বলতে পারি না। বলেই তিনি ছোট চিপে হাসলেন। ব্যাগটা কাঁধে নিয়ে ওনার বাকি অংশটুকু বিছানা থেকে তুলে কোমরে বেঁধে সোজা করে ঘরের দরজা খুলে বের হয়ে গেলেন। বাইরে থেকে দরজা আটকে অজানা গন্তব্যের উদ্দেশ্যে পা বাড়ান। সবুজ ঘাস পেরিয়ে যাচ্ছিলেন। মূলত তিনি একটা ঝর্ণার খোঁজ করছিলেন গোসল করবেন বলে। সারা শরীর ধুলোবালিতে গিচগিচ করছে। হাঁটতে হাঁটতে পাখিকে বললেন, চুপচাপ আমার পিছু পিছু হাঁটবি। ভুলে যাবি না আমি একজন কিডন্যাপার। তোকে কিডন্যাপ করেছি। শব্দ যদি করেছিস গোটা 10 চুমু এখানে বসেই খেয়ে নিব। প্রমিস?
সব কিডন্যাপাররা পাষাণ হয় না, কিছু কিছু কিডন্যাপাররা দয়ালু হয়, বুঝলি? যেমন আমি। পাখি ওনার কথা শুনে থম মেরে রইল। কি একটা অবস্থা! ওনার নাকি দয়ার মন, ছে! হাত বেঁধেছে, মুখে টেপ মেরেছে, আবার নাকি দয়ালু। এমন অদ্ভুত প্রাণী আছে বলেই বিনোদন মিস হয় না। তিনি ওনার ধরে টান দিতে হুশ আসে। লোকটা আগে আগে হেঁটে যাচ্ছে আর সে তার পিছু পিছু যাচ্ছে। তিনি পাহাড়ের বুক ধরে হাঁটছেন, সঙ্গে একটা গান ধরলেন। আমার ঘরেরও রমণী, সে যে কাল নাগিনী। বাকিটুকু আর গাইলেন না, তার আগে একটা ঝর্ণার দেখা পেলেন। পাখির বিরক্তির মাত্রা বাড়ল। এমনই খবিশ লোক সে জন্ম দেখেনি। লোকটা ঝর্ণার কাছাকাছি গিয়ে ওকে একটা গাছের সঙ্গে বেঁধে ঝর্ণার নিচে গিয়ে দাঁড়িয়ে পড়ল। কি সুন্দর করে গোসল করছেন তিনি। নগ্ন বুকটা আজ উন্মুক্ত, ফসা দীর্ঘ পেশি পেজ চওড়া বুক। পাখি না চাইতো বারবার দৃষ্টিজোড়া ওনার উন্মুক্ত শরীরটার দিকে চলে যাচ্ছিল। সে পরপর শুকনো ঝোঁক এল। বুকটা কেমন যেন কম্পন মেরে উঠল। তার কপাল ঘাম দিল। শশব্যস্ত দৃষ্টিজোড়া কিছুক্ষণের জন্য ঘুরিয়ে নিল, কিছুক্ষণ পর আবার চাইল। কিন্তু কি, লোকটা কই গেল? জায়গাটি তো সম্পূর্ণ খালি। হঠাৎ করে লোকটা ওর মুখের উপর কোথা থেকে এসে যেন ঝুঁকে পড়ল। সুন্দর মুখটা নিয়ে ওর মুখের দিকে তাকে জানতে চাইল। আমাকে খুঁজছিলেন পরাণের বউজান? বলে তিনি ঠোঁট ছড়িয়ে হেসে দিলেন। ওনার পরনে সাদা রঙের একটি টাওয়াল, মুখটা উন্মুক্ত, পিঠ গড়িয়ে এখনো জলবিন্দু পড়ছিল। অমন সিক্স প্যাক অর্ধনগ্ন শরীর দেখে ওর শরীরটা শিরশির করে উঠল। পায়ের তলার উষ্ণতা টের পেল। সহসা সে দৃষ্টি ঘুরিয়ে নিল। তিনি ওর মুখের উপর থেকে টেপ সরিয়ে নিলেন, তবে হাত দুটো খুললেন না। পাখি ফুসফুস করে কয়েকটি দম ছাড়ল। লোকটা ওর চোখের সামনে বসে ট্রাউজার পরে নেয়। পাখির লজ্জায় গাল দুটি উষ্ণ হয়ে উঠল। তিনি হাসেন, গলায় তাল ছুরিয়ে বলেন, দেখেছিস কিছু? পাখি মুখ বাঁকালো। আমি আপনার মতন ক্যারেক্টার লুজ নাকি? হ্যাঁ, আমি না হয় ক্যারেক্টার লুজ, ঢিলা, কিন্তু তুই তো ভালো। তাহলে পুরুষ মানুষের ইজ্জতের দিকে নজর দিস কেন? পাখি আকাশ থেকে বলল, এ মা, আমি কখন আপনার দিকে তাকালাম? তাকাসনি বলছিস? বলেই চড়া বুকটা নিয়ে তিনি ওর দিকে এগিয়ে এলেন। পাখির শুকনো চোখ কিনল, শশব্যস্ত দৃষ্টি ঘুরিয়ে নেন। তিনি ওর ছুঁই ছুঁই হয়ে দাঁড়িয়ে গেলেন। ওর কর্ণের কাছে মুখ নিয়ে কানের সঙ্গে অধৈর্যরা লাগিয়ে বলেন, আমি সব দেখেছি। তুই আমায় লুকিয়ে লুকিয়ে দেখছিলি। দেখবি যেহেতু বেশ ভালো কথা। লুকিয়ে লুকিয়ে দেখছিস কেন? আমি তোর সামনে আছি, এখন মন ভরে দেখ। পাখি মুখ ঘুরিয়ে নিল। তিনি ওর মুখ ঘুরিয়ে নেওয়া দেখে হাসেন। লম্বা চুলগুলি ছাকিয়ে জিজ্ঞেস করেন, তুই গোসল করবি? হাত বাঁধা অবস্থায় বলে সে। না, আমি বাড়ি যেতে চাই। চল। কোন বাড়ি? বাসের বাড়ি। অসম্ভব, আমি যাব না। যাবি না? আচ্ছা বেশ, এখানেই যাক। এই জঙ্গলে যে পশুগুলো আছে না, ওরা তোকে বেশ আনন্দ করে খাবে। পাখি কৃষ্ণ করল। বলে তিনি ওর হাত খুলে দিয়ে হাঁটা ধরলেন। পাখির একটু ভয় ভয় লাগলো। সে তো কিছু ছিঁড়ে না, আন্দাজে কোথায় যাবে। সে দ্রুত ওনার পিছু পিছু ছুটল। লোকটা হাঁটতে হাঁটতেই বলে, কেউ যেন আমার পিছু না নেয়। পাখি ফেংসি কাটল। আমি কারো পিছু নিচ্ছি না, আমার পা দিয়ে আমি হাঁটছি। তিনি হঠাৎই থম মেরে পড়লেন। পিছু ঘুরে ওর মুখের দিকে চাইলেন। পাখি হকচকে উঠল, তড়িৎ কয়েক পা পিছিয়ে গেল। তিনি ওকে সতর্ক করলেন, কলিজা, আর পিছু যাস না। পাখি ওনার কথা শুনলে তো সে ইচ্ছে করে পিছু হাঁটল। পিছু হাঁটতে হাঁটতে একটা মোটা গাছের সঙ্গে গিয়ে ওর শরীরটা ছেকলো। নফ জিভের ডগায় কামড় বসালো। সর্বনাশ, কথা তো শুনলি না, এবার বোঝ ঠেলা। পাখি বুঝলো না ওনার আতঙ্কের কারণ কি। কিছুক্ষণ পর হঠাৎ সে টের পেল তার ডান হাতের বাহু বিড়বিড় করছে। দ্রুত সে সেদিকে চাইল, অমনি গা কাঁপিয়ে চিৎকার করে উঠল। তার হাতে যোগ, শুধু হাতে না, পুরো পিঠে চিনে যোগ ভরে গেছে। আসলে সে যে গাছটির সঙ্গে গিয়ে দাঁড়িয়েছিল, সে গাছটিতে অসংখ্য চীনা যোগ ছিল। এই জন্য নাফ ওকে তখন সতর্ক করেছিল, কিন্তু মেয়েটা শুনলো না। এবার বুঝুক মজা। পাখি বুক থেকে ওনা ফেলে দিতে লাফাতে লাফাতে গাছটা থেকে সরে গেল। ততক্ষণে যোগ শরীরে ছড়িয়ে যাচ্ছে। পাখি চিৎকার করে লাফিয়ে উঠল, চেঁচিয়ে নওয়াবকে ডাকছে। নওয়াব ভাই, আমারে বাঁচান, যোগ আমার রক্ত চুষে নিল। বলে সে ঠোঁট ফুলিয়ে ভয় ভয় কেঁদে দিল। তিনি ওর ভয়তর মুখটার দিকে গভীর চোখে
তাকিয়ে রইলেন। এই তো ওনার সেই কিশোরী বউ ছোট্ট পাখিটাকে খুঁজে পেলেন। হ্যাঁ, এটাই সেই মেয়েটা, যে মেয়েটা সামান্য জোকের ভয়ে কেঁদে ফেলতো। কতদিন পর সেই আগের পাখিকে ফিরে পেলেন। পাখি আবারও চেঁচিয়ে রাখলো, নভ ভাই সাহায্য করুন না। বলেই সে লাফিয়ে যাচ্ছে। তিনি ওই ডাক উপেক্ষা করতে পারলেন না, ওর কাছে গিয়ে বললেন, সব কাপড় খুলে ফেল। পাখি আটকে উঠল। সম্ভব, মরে গেলেও না। আপনার মতলব জানি না বুঝি? লুচ্চা একটা সুযোগ দিতে চাচ্ছেন? আপনি জানতেন এই গাছটিতে জোক আছে, তবু আমায় বললেন না। তোকে সতর্ক করেছিলাম, শুনলি না তো? পাখি দু চোখ বন্ধ করে বলে। এখন কি করব বলুন? তিনি বলেন, যা বলছি তাই কর, এছাড়া আর কোনো উপায় নেই। তোকে বারবার নিষেধ করেছি, শুনিসনি আমার কথা? পাখি আর এক মুহূর্ত কাপড় খোলা ছাড়া অন্য কোনো উপায় পেল না। জোকের ভয়ে ওনার কথা শুনল, ভয়ে চোখ জোড়া বন্ধ করে নিল। শরীর থেকে একটা একটা করে পুরো কাপড় খুলে ফেল, পুরো শরীর নগ্ন করে নিল। তিনি উল্টো দিকে ঘুরে গেলেন, ব্যাগ থেকে একটা কাচের শিশি ওর হাতে ধরিয়ে দিলেন। এটা পুরো গায়ে মেখে দে। শরীরে যোগ কেন? কোনো বিষাক্ত পোকামাকড়ও ঘেঁষবে না। পাখির শিশিটা হাতে নিয়ে ওনার পিছু থেকে নগ্ন অবস্থায় একটি ছোপের মধ্যে কাঁদতে কাঁদতে ছুটে গেল। ওখানে দাঁড়িয়ে সমস্ত শরীরে ওষুধটা লাগিয়ে নিল। লজ্জায় আর ওনার সামনে যায়নি, ছোপের আড়লে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তিনি ওর কানে শুনতে পেলেন। ধীরে ধীরে ওর কাছে হেঁটে গেলেন, ওর নগ্ন দেহটা পেছন থেকে ওনার তাওয়াল দিয়ে ঢেকে দিলেন। পাখি ধীরে ধীরে দাঁড়িয়ে গেল। তিনি ওকে টেনে বুকে আনেন। কাঁদিস না, আমি কিছুই দেখিনি। আর দেখলেই কি, আমার জিনিস আমি দেখেছি, তাতে লজ্জা কিসের? পাখি কথা বলতে পারল না, ওনার শার্ট খামচে ধরে ফুপিয়ে উঠল। এত ভয় পেয়েছে সে, যা বলার বাহিরে। তিনি ওকে কোলে তুলে নিলেন। মেয়েটা আর একটা শব্দ উচ্চারণ করলো না। তিনি ওকে ঝর্ণার কাছে এনে দাঁড় করিয়ে দিলেন। 10 মিনিট পর ঝর্ণার নিচ থেকে এনে ওনার একটা টি শার্ট আর 3 কোয়ার্টার প্যান্ট ব্যাগ থেকে বের করে দিলেন। পাখি বিনা বাক্যে পড়ে নিল। এরপরে চুপচাপ ওনার সঙ্গে সঙ্গে হেঁটে বাসের ঘরটিতে ফিরে এলো। ওনার কাছে শুকনো খাবার ছিল, জঙ্গল থেকে আসার সময় কিছু শুকনো গাছের ডাল কুড়িয়ে এনেছিল। সেই ডাল দিয়ে আগুন ধরিয়ে গরম পানি করে কাপ নুডলসের মধ্যে ঢেলে দিলেন। 1 কাপ নুডলস পাখির দিকে এগিয়ে দিলেন। পাখি রাগ করে নিল না, তার ভয় এখনো কাটেনি। মনে হয় পুরো শরীরে জোকে এখনো কিরবির করছে। তিনি বুঝলেন ওর ভয়ের কারণ। ওর লম্বা চুলগুলো ওনার কোলের উপর এনে তিনি ওর পাশে বসে পড়ে। অতিরিক্ত কান্নার ফলে মুখটাও রক্তিম হয়ে এসেছে, শরীরটা ক্রমে জেগে জেগে উঠেছে। তিনি ওর মুখের সামনে নুডলস এগিয়ে দিলেন। পাখি মুখ ঘুরিয়ে নিল। তিনি আর সাধলেন না, ভাবলেন রাগ কমলে খেয়ে নিবে। তিনি খেতে খেতে বললেন, বরের কথা না শুনে বেশি পণ্ডিতি করতে গেলে অমনি হবে। সবে তো শুরু। সামনে আমার কথা অমান্য করিস, তখন দেখবি যোগ না শুধু অজগর সাপ এসে সোজা তোর গলায় ঝুলে পড়বে। পাখি ওনার পাশ থেকে অভিমান করে উঠে গেল। বিছানার মধ্যে গিয়ে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। তিনি ব্যাগের মধ্যে থেকে একটি কম্বল বের করে ওর পাশে গিয়ে শুয়ে পড়েন। ওর ছোট্ট দেহটা টেনে বুকের মধ্যে নিয়ে আসেন। পাখি ওনাকে পেছন থেকে ঠেলে সরাতে চাইল, কিন্তু পারল না। তিনি ওর কর্ণের কাছে গিয়ে বলেন, বেশি নাচানাচি করলে আরও কয়েকটি চোখ এনে গায়ের মধ্যে ছেড়ে দিব। বলি তিনি হাসতে থাকেন। পাখি ওনার দিকে ফিরে ওনার বুকে এলো পাথারি ঘুষি দিতেই লাগলো। তিনি ওর হাত দুটি চেপে ধরে ওর দেহটা টেনে বুকের মাঝে উঠিয়ে নিলেন। শখের বউটারে মারিস আর যাই করিস, তোর শেষ আশ্রয়স্থল আমার বুকটাই। এখানেই তুই নিরাপদ, এছাড়া আর পৃথিবীর কোথাও নিরাপদ নস। পাখি রাগের জেদে ওনার বুকে কামড়ি বসিয়ে দিল। তিনি হো হো করে হাসতে থাকেন। পুরানো সেই অভ্যেস এখনো যায়নি তোর? যাই হোক, এখানে এসে অন্তত একটা উপকার তো হলো, আমার কিশোরী বউটাকে আবার আগের রূপে ফিরে পেলাম। বলে তিনি চোখ মারলেন। পাখি ওনার বুক থেকে সরে গেল। অভিমানী মুখটা নিয়ে এসে জানার কাছে গিয়ে বসল। লোকটা ওকে পিছু থেকে জড়িয়ে ধরতে যাচ্ছিল, তার আগেই পাখি বুঝে উঠল। একটা সময় আপনাকে নিজ থেকে জড়িয়ে ধরতাম, আপনি স্পর্শ করলে বিরক্ত হতাম না, কিন্তু এখন যতবার আমাকে স্পর্শ করেন আমার ঘৃণা হয় নিজেকে, ইচ্ছে করে শরীরে আগুন জ্বালিয়ে দিই। বলতে বলতে সে ঠোঁট ভেঙে কেঁদে দিল। ওনার বুকটা কেমন যেন স্যাঁত করে উঠল। তিনি
আর ওকে বিরক্ত করলেন না। দরজা খুলে দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে রইলেন। ওনার জীবনের একটা ভুল সিদ্ধান্ত আজ দুজনকে এমন করে আলাদা করে দিবে। তিনি কল্পকালেও তা ভাবতে পারেননি। কত সুন্দর তার জীবনটা চলছিল, হঠাৎ উড়ো হাওয়া এসে সব তছনছ করে দিয়ে গেল।